নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। বেশ কিছুদিন হলো আমরা এই পর্ব, এই অনুষ্ঠান বলতে গেলে বিভিন্ন পর্ব, একটা পর্ব না, বিভিন্ন পর্ব আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং বেশ কিছু পর্ব যদি আমরা একটু অতীতে যাই, আমরা কিন্তু বেঙ্গল পলিটিক্স অর্থাৎ বাংলার রাজনীতি নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। শাসক বিরোধী যা চলছে, ধর্ম নিয়ে যা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সবটাই আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু তার আগে যদি আপনাদের মনে থাকে, বাংলাদেশকে ভুললে কিন্তু চলবে না। বাংলাদেশে অস্থিরতা কিন্তু আজকেও অব্যাহত। তাহলে প্রশ্ন হচ্ছে যে সেখানকার ভবিষ্যৎ কী? তাহলে কি সেনা শাসন হবে বাংলাদেশে? ভারতের কি রোল থাকবে? কি করবে ভারত? এবং ইউনূস, যাকে নিয়ে অনেক পর্ব আমরা বেশ কিছুদিন আগে আপনাদের সামনে তুলে ধরেছি, তার ভবিষ্যৎ কী? এবং তার থেকে বড় কথা, আওয়ামী লীগ তারা বাংলাদেশে কি ফেরত আসছে? নির্বাচন নিয়ে কি আপডেট আছে? আমরা এইসব নিয়ে কিন্তু আজকের পর্ব আপনাদের সামনে তুলে ধরছি। সেনা টহল কিন্তু এখনও ভারী বুটের শব্দ বাংলাদেশে অর্থাৎ ঢাকার বিভিন্ন রাস্তায় শোনা যাচ্ছে। তাহলে কি হতে যাচ্ছে সেখানকার মানুষজন, যেখানকার সংখ্যালঘু বিশেষ করে হিন্দুরা, এবং বাংলাদেশের ভবিষ্যৎ কী? অর্কপ্রভ সরকার রাজনৈতিক বিশ্লেষক, আপনারা জানেন আমাদের প্রতিটি পর্বেই অর্কদা থাকেন এবং প্রখ্যাত সাংবাদিক তিনি আমাদের সঙ্গে আছেন। অর্কদা, আপনাকে স্বাগত আজকের পর্বে। আমরা বেশ কিছুদিন হলো আমরা বঙ্গ রাজনীতি নিয়ে বিভিন্ন টপিক নিয়ে কথা বলেছি। আজকে একটু বাংলাদেশের দিকে যদি তাকাই, অর্কদা, আজও কিন্তু অস্থির অবস্থা বাংলাদেশে চলছে। যখন আমরা শেষ পর্ব করেছিলাম, কি হতে যাচ্ছে আপনার ব্যাখ্যা? বাংলাদেশে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। ওই জাতীয় নাগরিক পার্টির দুই সমন্বয়ক, দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলের হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, তারা সেনাপ্রধানের সাক্ষাৎ চেয়েছিলেন। সেই জন্য মিলিটারি সেক্রেটারিকে ফোন করেন এবং সেনাপ্রধান তাদের সময় দেন। সেই সাক্ষাৎকারটা হয়েছিল 11ই মার্চ। তার 10 দিন পরে হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্ট করেন। সেই ফেসবুক পোস্টে তিনি বলেন যে সেনাপ্রধান এবং ক্যান্টনমেন্ট চাইছে আওয়ামী লীগের পুনর্বাসন, অর্থাৎ রিফাইন্ড আওয়ামী লীগ। 2-3 নেতার নাম নাকি সেনাপ্রধান করেছেন, যারা সেই অর্থে যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, তারা শেখ হাসিনার জমানায় যা হয়েছে তার নিন্দা করবে এবং বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে রাজনীতি করবে। এবং আওয়ামী লীগের নির্বাচনী রাজনীতিতে ফেরার ব্যাপারে সেনাবাহিনী কার্যত নিশ্চিত, এবং তারা মনে করছে আওয়ামী লীগ নির্বাচনে না প্রতিদ্বন্দ্বিতা করলে সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না। বেশ। তো হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে সেনাপ্রধানকে একহাত নিয়েছেন, বলছেন যে ভারতের এজেন্ডা সেনাবাহিনী রূপায়িত করতে চাইছে। এবং হাসনাত না ওয়াকার এই মর্মে বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে। কারণ হাসনাতের সঙ্গে ওয়াকারের কোনো তুলনাই হয় না। ওয়াকারুজ্জামান 40 বছরই সার্ভিসে আছেন এবং হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, মাহফুজ আলম, পাটোয়ারি, এই সমস্ত যারা আছেন, সাজিব ভুঁইয়া জয়, এরা সবই একটা কালো শক্তি এবং অপশক্তির প্রোডাক্ট। এরা মূলত মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, মস্তিষ্কবর্তী ঘৃণা, এবং অধিকাংশই হিজবুত তাহরিরের মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য। তো তারপর সার্জিস একদিন আগে পাল্টা একটা পোস্ট দিয়ে বলেছেন না, সেনাপ্রধান ওরকমভাবে কিছু বলেননি, তিনি সহানুভূতির সঙ্গে কথা বলেছেন, তাদের পিঠে হাত রেখে কথা বলে নিজের কথাটা বলেছেন আওয়ামী লীগ সম্পর্কিত। অর্থাৎ এটা আবার একটা প্লয়, যাতে সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক এমন পর্যায়ে না যায় যাতে সেনা ধরপাকড় শুরু করে এই ছাত্র নেতাদের। সেজন্য কিছুটা হাসনাত আবদুল্লাহকে মৃদু সমালোচনা করে সার্জিস ড্যামেজ কন্ট্রোল করতে চেয়েছে। কিন্তু সেনার সঙ্গে ছাত্র জনতার, মানে এই জাতীয় নাগরিক পার্টির সম্পর্ক তলানিতে ঠেকেছে। কয়েকদিন আগে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে বলেছেন যে 5ই অগাস্ট যদি গণ অভ্যুত্থান ব্যর্থ হতো,
তাহলে তারা সশস্ত্র অভ্যুত্থানের ডাক দিতেন। সেই মর্মে ভিডিও তৈরি করা ছিল এবং সশস্ত্র অভ্যুত্থানের জন্য যা রসদ, যা পরিকাঠামো লাগে তা তাদের হাতে ছিল। এখানেই প্রশ্ন যে একজন উপদেষ্টা যিনি বর্তমানে মন্ত্রী পদমর্যাদায় আছেন, তিনি কিভাবে প্রকাশ্যে বলেন আমরা সশস্ত্র অভ্যুত্থান করতাম। তা সশস্ত্র অভ্যুত্থান করার জন্য পরিকাঠামো জোগাড় ছিল বলেছেন, তাহলে সেই অস্ত্রগুলো এখন কোথায়? সেই অস্ত্র তো ওরা সারেন্ডার করেনি। সেই অস্ত্রগুলো এই ছাত্র জনতারূপী জঙ্গিদের হাতে আছে, বিভিন্ন র্যাডিক্যাল ইসলামপন্থী লোকদের হাতে আছে। এই অস্ত্র আছে বলেই তারা সেনাবাহিনীকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর সুযোগ পেয়েছিল। কিন্তু বিষয়টা এখন আফটার একটা প্রশিক্ষিত সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিরা কতটা লড়াই করতে পারে, তাই আপাতত তারা একটা সমঝোতা করার চেষ্টা করছে, কিন্তু এই সমঝোতা খুব ক্ষণস্থায়ী। হ্যাঁ, বাংলাদেশে নির্বাচন করতে হবে বলে আন্তর্জাতিক মহলের চাপ আছে, ভারতের চাপ আছে। সেনাপ্রধান সেটাই বলেছেন যে ইউনূসকে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। আমি একটু ইন্টারাপ্ট করি, ইউনূসের সঙ্গে কিন্তু সেনাপ্রধানের বৈঠক হয়েছে, সেই বৈঠকে নির্যাস কি? বৈঠকে ইউনূসকে সেনাপ্রধান চরমপত্র দিয়েছেন, আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিতে হবে এবং নির্বাচন খুব তাড়াতাড়ি ঘোষণা করতে হবে। বেশ, সেক্ষেত্রে কিভাবে আপনি ব্যাখ্যা করছেন মানে আগামী দিনে যে অস্থিরতা চলছে, সম্মুখ সমর হবে জঙ্গিদের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এবং সেনাপ্রধানকেও এরা নিশানা করবে। বিএনপির সিনিয়র লিডার, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সমাজকর্মী, সাংবাদিক, মুক্তমনা মানুষ সবাই এদের নিশানায় আসবে। এই যে পয়লা বৈশাখ আসছে, তার আগে বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা হয়, যেটা ইউনেস্কোর আবহমানকালের ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। এখন ওদের তথ্য উপদেষ্টা বলেছেন যে এবার মঙ্গল শোভাযাত্রা নাম বদল হবে, তাতে ইসলামিক চিহ্ন থাকবে, অর্থাৎ পুরোটাই র্যাডিক্যাল ইসলামপন্থীরা যা চাইছেন তাতেই হচ্ছে। এবং বাংলাদেশে যখনই ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবেন, তখনই এই ছাত্ররা, এই জঙ্গিরা বাংলাদেশ জুড়ে সন্ত্রাসবাদ শুরু করবে, মানুষকে খুন করবে, সেনা কনভয়ে হামলা চালাবে, বিএনপির নেতাদের খুন করবে। এমন একটা পরিস্থিতি এরা তৈরি করবে যাতে দেশে কোনো নির্বাচন সংগঠিত করা না যায়, এটাই তাদের পরিকল্পনা। তাই নানা ছুতোয় তারা এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে যাতে নির্বাচন না হয়, এবং সেনাবাহিনীর সঙ্গে তারা সম্মুখ সমরে নেমেছে। এখন সার্জিস আলমের পোস্ট দেখে অনেকে মনে করতে পারেন যে ছাত্ররা বোধহয় নিজেদের ভুল বুঝেছে, কিছুই নয়, এটা একটা ট্যাকটিক্স, এবং সেই ট্যাকটিক্স অনুযায়ী তারা এই মুহূর্তে সেনার সঙ্গে অতটা লড়াইয়ে যাচ্ছে না, নিজেদের কনসলিডেট করছে, তৈরি করছে। এরা সেনার সঙ্গে সরাসরি লড়াইয়ে নামবে। এদের উস্কানিদাতারা বিদেশ থেকে উস্কানি দিচ্ছেন, ভারতের বিরুদ্ধে জিগির তুলছেন, সেনাবাহিনীর উপর প্রতিশোধ নেওয়ার ডাক দিচ্ছেন। দুটো প্রশ্ন করব। এক, আমেরিকার এখানে ইন্টারভেনশন কি রোল, এবং তার সাথে সবথেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে আপনি যেভাবে ব্যাখ্যা করলেন সেনাকে নিয়ে এবং আওয়ামী লীগকে নিয়ে, ভারতের কি রোল? ভারত প্রথম থেকেই একটা কথা বলছে, এই ইউনূসের অন্তর্বর্তী সরকারকে তারা পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি দেবে না। যখন নির্বাচনের মাধ্যমে একটি সরকার তৈরি হবে, সেই সরকারের সঙ্গে ভারত পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করবে। কয়েকদিন আগে আমেরিকার নিরাপত্তার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গাওয়ার্ড ভারতে এসেছিলেন, রাইসিনা ডায়ালগে অংশ নেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল, আমাদের রক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশে যে র্যাডিক্যাল ইসলামের বারবারন্ত, সেটা সমগ্র ভারতীয় উপমহাদেশের শান্তি সুস্থিতির পক্ষে বিপজ্জনক, এটা তুলসী গাওয়ার্ড অ্যাডমিট করেছেন। এবং তুলসী গাওয়ার্ড বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে তা নিয়ে উদ্বিগ্ন, তারা নজর রাখছে। নরেন্দ্র মোদী যখন আমেরিকায় গিয়েছিলেন, তখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেছিলেন যে র্যাডিক্যাল ইসলামের বিপদ
রুখতে মোদিজি এবং তিনি একসঙ্গে কাজ করবেন। অর্থাৎ র্যাডিক্যাল ইসলাম পৃথিবীর শান্তি, সুস্থিতি, নিরাপত্তার পক্ষে বিপজ্জনক শক্তি। সেই শক্তির বিরুদ্ধে ভারত আমেরিকা লড়বে। বাংলাদেশ তো কার্যত দ্বিতীয় আফগানিস্তান হওয়ার পথে। ওখানে তো স্লোগান উঠছে, আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগানিস্তান। মেয়েরা কীরকমভাবে ওড়না পড়বে সেটাও ঠিক করে দিচ্ছে তৌহিদি জনতা। এসব তো হচ্ছে। তাহলে আমাদের সঙ্গে বাংলাদেশের 4000 কিলোমিটারের বেশি সীমান্ত আছে, পশ্চিমবঙ্গের সঙ্গে 2000 কিলোমিটারের বেশি। তাই বাংলাদেশ যদি আফগানিস্তানে রূপান্তরিত হয় আমাদের উদ্বেগ তো হবেই। এবং আমরা সর্বতভাবে চেষ্টা করছি আন্তর্জাতিক জনমত গঠন করা এবং বাংলাদেশের উপর চাপ দেওয়া যাতে জঙ্গিবাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেয়। কারণ বাংলাদেশ আফগানিস্তান হয়ে গেলে তার প্রভাব ভারতে পড়বে। ভারতে সন্ত্রাসবাদী হামলা চালানোর চেষ্টা করবে জঙ্গি জিহাদিরা। অর্থাৎ বাংলাদেশের বিষয়টা আমাদের কাছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ, এবং পশ্চিমবঙ্গের কাছেও। এত দীর্ঘ সীমান্ত, বাংলাদেশের ঘটনার আঁচ পশ্চিমবঙ্গে পড়বে, তাই আমাদের সতর্ক থাকবে। অর্কদা, সব থেকে যেটা বড় প্রশ্ন, আমরা আগে যখন অনুষ্ঠান করেছি তাতে কিন্তু আপনি ইউনুসকে একটা ডেডলাইনের মধ্যে আমরা প্রেডিক্ট করেছিলাম যে ভাগ ইউনুস ভাগ। আপনার দর্শকরা যারা দেখেছেন মনে থাকবে হয়তো। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ইউনুসকে তো যেতেই হবে। ও যত তাড়াতাড়ি যায় তত বাংলাদেশের মঙ্গল। একাধ দিন থাকা মানে বাংলাদেশকেও পিছিয়ে দিচ্ছে। ও তো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার এবং শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। শান্তির জন্য নোবেল পুরস্কার হেনরি কিসিঙ্গারও পেয়েছিলেন। তো জীবদ্দশায় হেনরি কিসিঙ্গার যুদ্ধাপরাধের জন্য পৃথিবীর অনেক দেশে যাওয়ার অনুমতি পাননি। এমনকি হিটলারকেও শান্তি পুরস্কার দেওয়ার জন্য প্রস্তাব এসেছিল। তাই নোবেল শান্তি পুরস্কার কিভাবে পাওয়া যায় এটা মানুষ জানেন। ইউনুসের যে ভাবমূর্তি ছিল পশ্চিম দুনিয়ায়, সেই ভাবমূর্তি এখন আর নেই। কারণ যেভাবে ও জঙ্গিদের নেতা হয়ে উঠছে, সমস্ত ধরনের গণতান্ত্রিক মূল্যবোধকে বিসর্জন দিয়ে এই 86 বছর বয়সী হতবীর্য বৃদ্ধ ক্ষমতায় টিকে থাকার জন্য মৌলবাদী সন্ত্রাসবাদীদের তোয়াজ করছে। এর থেকে প্রমাণিত হয় এই ভদ্রলোক প্রতিহিংসাপরায়ণ, লোভী এবং গণতান্ত্রিক মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। এই ইউনুস সেই অশুভ শক্তি, সেই কালো শক্তির প্রতীক। যে অশুভ এবং কালো শক্তির প্রতিনিধি হচ্ছেন মাহফুজ আলম, সার্জিস, হাসনাত প্রমুখ। বেশ, তারা আপনি বলছেন বাংলাদেশের মানুষই আর ইউনুসকে চাইছেন না? বাংলাদেশের মানুষের 90% ইউনুসকে চায় না। কারণ যারা ইউনুসকে মনে করেছিল সর্বরোগ হল বিশল্যকরণী, তারা এখন বুঝছে যে ইউনুসের যা দাবি তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। ইউনুস না আনতে পেরেছে বিদেশি বিনিয়োগ, না আনতে পেরেছে বাংলাদেশের জন্য উন্নয়নের প্রয়োজনীয় ঋণ। বেকারত্ব বেড়েছে, মূল্যবৃদ্ধি বেড়েছে, মৌলবাদ মাথাচাড়া দিয়েছে, সন্ত্রাসবাদীরা দাপাদাপি করছে, মব রুল চালু হয়েছে, মানে মবক্রাসি চলছে। যেভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলিত করা হয়েছে, যেভাবে বঙ্গবন্ধুর 32 নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে চুরে দেওয়া হয়েছে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে। তারা এর জন্য ইউনুসকেই দায়ী। শেষ প্রশ্ন করবো আর কথা, তাহলে আপনি বলছেন যে নির্বাচন না হওয়া পর্যন্ত এই অস্থিরতা কিন্তু বাংলাদেশ থেকে সরবে না কিংবা যাবে না? নির্বাচন ইউনুসের উচিত খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া। যদি ইউনুস দিতে দেরি করে, সলিউশন আপনি বলছেন, হ্যাঁ, তাহলে সেনা ক্ষমতা দখল করবে, সামরিক শাসন জারি হয়ে যাবে। কারণ ইউনুস সরকারকে সেনা এইভাবে আর বেশি দিন চলতে দেবে না, তাতে তাদের বদনাম। গণ অভ্যুত্থানের সময় সেনাবাহিনী দেশের মানুষের উপর গুলি চালায়নি, কারণ গণ অভ্যুত্থানে এই ছাত্রদের পাশে দেশের মানুষও ছিল। সেনা তখন দেশের মানুষের আবেগকে মর্যাদা দিয়েছিল। এখন দেশের মানুষ বলছে ইউনুস সরকারের পতন, এই ছাত্রদের হাত থেকে মুক্তি, দেশে নির্বাচন। সেজন্য সেনাবাহিনী সেই দেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে ইউনুসের পক্ষে রয়েছেন। সংখ্যালঘুদের পরিস্থিতি বাংলাদেশে কোনো কালে ভালো ছিল না, হাসিনার আমলেও ছিল না, তার আগেও ছিল না। এখন তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তারা একজোট হচ্ছেন। তাদের সংখ্যা 1.5 কোটির কাছাকাছি, খুব একটা কম নয়, 8% মতো।
ভারতবর্ষ কেন, পৃথিবীর যেখানে সংখ্যালঘুরা মানে ধর্মীয় সংখ্যালঘু মানে সনাতনীরা আক্রান্ত হবেন, ভারতবর্ষের নৈতিক দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। স্বয়ং গান্ধীজি এই কথা বলেছেন। তাই বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ভারত দায়বদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আলাপ আলোচনার উপরই বিষয়টা দেখছি, আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করছি, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে আরও কঠোর পদক্ষেপ নিতে ভারত পিছপা। অনেক ধন্যবাদ অর্কত আপনার সময়ের জন্য। আমরা কিন্তু খুব বিস্তারিতভাবে আলোচনা করলাম বাংলাদেশ নিয়ে। অনেকে কিন্তু আপনারা কমেন্ট করেছিলাম, আমি যে জিনিসটা বলতে ভুলে গেছিলাম প্রথমে, আমাদের এমনি অন্যান্য পর্ব যেগুলো আপনারা দেখেন তাতেও কিন্তু আপনারা অনেকে লিখেছেন যে বঙ্গ রাজনীতি তো আছেই, তার সঙ্গে বাংলাদেশ নিয়েও অর্কতার বিশ্লেষণ আপনারা জানতে চেয়েছিলেন। তাই আজকের পর্ব আমরা করলাম। আমরা চাইব যে শান্তি ফিরে আসুক, আগেও বলেছি, এখনও বলছি, আগামী দিনেও বলবো। এবং বাংলাদেশের কী মুভমেন্ট হচ্ছে, কী ডেভেলপমেন্ট হচ্ছে সে নিয়েও কিন্তু আমরা আপনাদের সামনে অন্যান্য পর্ব নিয়ে আপনাদেরকে আপডেটেড রাখবো। এবং অবশ্যই বঙ্গ রাজনীতিও থাকবে এবং তার মধ্যে আরও অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে আর অন্যান্য পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে আসবো। আজ এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইবস টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।